একদম সব খেয়ে ফেলছেন। ইরাথ্রোপয়েটিন, তাই না? ইরাথ্রোপয়েসিস কাকে বলে মনে আছে? এরিথ্রোপয়েটিনের মাধ্যমে মানে ব্লাড তৈরি হওয়ার প্রক্রিয়াটারে এরিথ্রোপয়েটিস বলে। নরমাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে আমাদের দেহে যে প্রক্রিয়া আরবিসি তৈরি হয় তাকে বলা হয় ইরাথ্রোপয়েসিস। যে প্রক্রিয়া ডাব্লিউবিসি তৈরি হয় তাকে বলা হয় লিউকোপয়েসিস। যে প্রক্রিয়া প্লাটিলেট তৈরি হয় তাকে বলা হয় কি থ্রম্বোপয়েসিস। আমরা বারবার বলছি যখন ক্লাস ফার্স্ট সেমিস্টার পড়াইছি, এটা আপনাদের প্রত্যেক জায়গায় লাগবে, ঠিক আছে? হয়তো প্রথম ক্লাস ভালো করে পড়তেছেন না, পরের দিকে কিন্তু বকাবকি খেয়ে শুনবেন, কারণ এখন কিন্তু আর আপনাদের সাথে কি প্যাথোলজি নিয়ে আমরা খুব ভালোভাবে ডিসকাস করবো, কিন্তু রোগ জিজ্ঞেস করলে না পারলে কিন্তু দাঁড় করে রাখবো ক্লাসে, ঠিক আছে? রোগগুলো আপনি ডিটারমাইন করবেন। এখন রোগ যদি আপনি না জানা থাকে তাহলে কেমনে হবে? ওকে, এখানে একটা জিনিস ক্লিয়ার করতেছি যে যখনই এরকম কন্ডিশন থাকে তখন কিন্তু এটা বোঝা যায় এটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, তার মানে এই রোগী আর আপনার কি রাখার কোনো উপায় নাই, এটা আপনাকে হেমাটোলজিস্টের কাছে দিতে হবে, ঠিক আছে? যখনই এই কন্ডিশনটা আপনি দেখবেন টোটাল কন্ডিশন, আবার যদি দেখেন বাকিগুলো ঠিক আছে শুধু এটা কম, এখন আমি চিন্তা করবো যে এটা তাহলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া না, এটা হতে পারে কি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া অথবা কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যে কোনো একটা হতে পারে। তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য আমাদের কিছু টেস্ট আছে, তাই না? পেরিফেরাল ব্লাড ফিল্ম দিতে পারি আমরা, ঠিক আছে? অ্যাবসোলিউট ভ্যালু টেস্ট দিতে পারি আমরা, টেস্টগুলো আসবে বারবারই। এই টেস্টগুলো দিলে কি হবে? বোঝা যাবে যে এটা আয়রন ডেফিসিয়েন্সি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার একটা বৈশিষ্ট্য কি আমরা পড়ছিলাম না? মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া পড়ছিলাম। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আমরা কি বলছি? যে অ্যানিমিয়াতে কখনো কখনো আরবিসি সাইজ বড় হয়ে যায়, তাই না? আরবিসি সাইজ ছোট হয়ে যায়, আরবিসি সাইজ নরমাল থাকে, ঠিক আছে? যদি বড় হয়ে যায় এটাকে কি বলা হয়? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এটার নাম কি? ম্যাক্রোসাইটিক হাইপারক্রোমিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কি কারণে হয়? এটা ওই যে আরবিসি সাইজটা সাইজ তো বড়, কি কারণে হয়? কারণ আরবিসি ম্যাচুরেশনের জন্য কি দুইটা উপাদান দরকার। এক নাম্বারটা কি? হিম ফলিক অ্যাসিড, আরেকটা ভিটামিন বি12। আমরা মুখস্থ করছি বারবার, ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিডের অভাবে যে অ্যানিমিয়া হয় তাকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলে, ঠিক আছে? আবার কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আরবিসি সাইজ কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। তাহলে আরবিসি সাইজ ছোট হয়ে গেলে আয়রনের অভাব, ঠিক আছে? এটাকে আমরা কি বলতেছি? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তার মানে রোগ যদি সঠিকভাবে ডিটারমাইন করতে না পারেন, ডায়াগনোসিস করতে না পারেন, তাহলে ট্রিটমেন্ট প্রসিডিউরের ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে যেটা দেয় সবাই ওইটাই চিন্তা করব। আর আমি যদি বুঝি এটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, বুঝি এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তাহলে কিন্তু আমার ঝামেলা কম, রোগীরও কষ্ট কম, ঠিক আছে? হেয়ার এন্ড দেয়ার ওষুধ খাওয়া লাগবে না। ওকে, তাহলে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, মানে এটা আমরা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিভাবে বুঝবো? এই যে আমরা যখন এই টেস্টগুলো দিব, প্রথমে তো আমরা বুঝলাম যে এটা প্লাস্টিক না, সিবিসি দেখে কিন্তু আমি বুঝে ফেলছি এটা প্লাস্টিক। মানে হচ্ছে তিনটে ভেঙে যাবে। প্লাস্টিক মানে তিনটে ভেঙে যাবে না, তিনটে কমে যাবে, সরি তিনটে কমে যাবে তাহলে ঠিক আছে? হ্যাঁ, প্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে প্লাস্টিক না বাকি কি থাকে? আরবিসি আয়রন ডেফিসিয়েন্সি, মেগালোব্লাস্টিক, ঠিক আছে? এখন যদি আমরা ব্লাডের মরফোলজিক্যাল টেস্ট দিই, পেরিফেরাল ব্লাড কাউন্ট অথবা কি অ্যাবসোলিউট ভ্যালু, তখন আমরা বলে দিবে আরবিসি সাইজ বড় হয়ে গেছে। আরবিসি সাইজ যদি বড় হয়ে যায় তাহলে কি? মেগালোব্লাস্টিক। অথবা বলবি কি আরবিসি সাইজ ছোট হয়ে গেছে, তাহলে কি বুঝবো? আয়রন ডেফিসিয়েন্সি। তখন আমরা কোন টেস্টটা দেব বললেন? ওই যে ব্লাড ফিল্ম, পেরিফেরাল ব্লাড ফিল্ম, আরেকটা কি অ্যাবসোলিউট ভ্যালু, আমরা কেবল তো সিবিসি তে। আচ্ছা, এবার দেখেন যদি ঘটনাটা এরকম ঘটে, হিমোগ্লোবিন নরমাল, হিমোগ্লোবিন কাউন্ট কত? নরমাল, অথবা হিমোগ্লোবিন কমে গেছে 12, তাহলে অ্যানিমিয়া আছে? নাই আছে 12 হলে অ্যানিমিয়া থাকবে না পুরুষের, মাইল্ড, ঠিক আছে? মাইল্ড অ্যানিমিয়া আছে। আরবিসিও কি সামান্য কমে গেছে, ডাব্লিউবিসি ঠিক আছে, প্লাটিলেট কাউন্টও কি কমে গেছে। রোগীর শরীরে যদি জ্বর থাকে, ঠিক আছে? রোগীর শরীরে যদি জ্বর থাকে, প্লাটিলেট কাউন্ট যদি অনেক কমে যায়, কোন জ্বরটাকে ইন্ডিকেট করে? ডেঙ্গু জ্বর। তার মানে আপনি যদি প্লাটিলেট সিবিসি প্লাটিলেট কাউন্ট দেখেন, তাহলে ডেঙ্গু টাইপের বা এমন কোনো রোগ আছে কিনা যেখানে কি প্লাটিলেট কাউন্ট কমে যেতে পারে, এটাও কি ধরে ফেলা যায়, ঠিক আছে? এখন কথা আছে যে এই যে জ্বর টাইপের রোগ যদি হয় তাহলে ডিসিও দেখতে হয়। ডিসিতে কি থাকে? ডিফারেনশিয়াল কাউন্ট, ঠিক আছে? ডিফারেনশিয়াল কাউন্টের ভিতরে কি কি থাকে? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট। কি কি থাকে? নিউট্রোফিল থাকে, ইওসিনোফিল থাকে, বেসোফিল থাকে, মনোসাইট থাকে, লিম্ফোসাইট থাকে, তাই তো?
তাহলে দেখেন নিউট্রোফিল, ইসোনোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট। নিউট্রোফিল যদি কারোর শরীরে কি বেশি থাকে, ঠিক আছে, জি। নিউট্রোফিল যদি কারোর শরীরে বেশি থাকে তাকে কি বলা হয়? নিউট্রোফিলিয়া, নিউট্রোফিলিয়া। তাই না? আমরা সেকেন্ড সেমিস্টার পড়ে আসছি। নিউট্রোফিল যদি কম থাকে তাকে কি বলে? নিউট্রিপেনিয়া। নিউট্রোপেনিয়া। নিউট্রোপেনিয়া। তাহলে নিউট্রোফিল কম বা বেশি থাকার কারণ কি? একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। আমরা অ্যাকিউট এবং ক্রনিক ইনফ্লামেশনের পার্থক্য পড়ছি না? জি জি। বলেন অ্যাকিউট ইনফ্লামেশন কাকে বলে? এখন যেটা মানে প্রচন্ডভাবে এবং শর্ট টার্মে তীব্র এবং ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী। অ্যাকিউট ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশন কি? করণিক হচ্ছে মানে কম কিন্তু দীর্ঘস্থায়ী। দীর্ঘস্থায়ী এবং সহনীয়। সহনীয়। অ্যাকিউট ইনফ্লামেশনে কোন ব্লাড সেলটা বেশি থাকে? নিউট্রিপেনিয়া। অ্যাকিউট ইনফ্লামেশনে ইনফ্লামেটরি এরিয়াতে কি নিউট্রোফিল এবং মনোসাইট কি থাকে? বেশি থাকে। আর ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে কি? লিম্ফোসাইট। লিম্ফোসাইট বেশি থাকে। তাহলে এটা কি লিম্ফোসাইট ইন্ডিকেট করে কি ক্রনিক ডিজিজ, ক্রনিক ইনফ্লামেশন। নিউট্রোফিল ইন্ডিকেট করে কি অ্যাকিউট ডিজিজ। তাহলে যদি কারোর ডেঙ্গু বা অন্য কোনো ইনফ্লামেশন বা ইনফ্লামেটরি ডিজিজ হয়ে থাকে, আমরা যদি বুঝি যে কি নিউট্রোফিল কাউন্টটা বেশি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতে পারি কি অ্যাকিউট রোগ, তাই না? যদি দেখি কি লিম্ফোসাইট বেশি, কি ধরতে পারি? ক্রনিক রোগ। Chronic রোগ। পেশেন্ট এসে আপনাকে যতই বলুক যে অনেক বছর ধরে রোগটাতে সে ভুগতেছে, যদি নিউট্রোফিল বেশি থাকে তাহলে কি আবার নতুন করে শুরু মানে হয়েছে। এগুলো বাড়া কি রোগের লক্ষণ? স্বাভাবিক ওই কোনো রোগকে ইন্ডিকেট করা, স্যার একটা যে রোগের ধরনটা বোঝা। এটা বাড়া মানে কি কোনো রোগের লক্ষণ বলতেছে? বলতেছে রোগটা নতুন। এটা বুঝাইতেছে। কি রোগ তা কিন্তু বলে নাই, সে বলছে যে রোগেই সে আক্রান্ত থাক সেটা কি নতুন। 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 এটা যদি বেশি থাকে, যে রোগেই সে আক্রান্ত থাক কি এটা ওটা পুরাতন। ক্রনিক। মানে তার মানে কি এটা রোগের কি এটা ধরন, বলতেছে। রোগের কি ধরন ধরন বলতেছে। বলতেছে কি টাইপের রোগ এটা হতে পারে। এরপরে দেখেন যদি ইসোনোফিল কাউন্ট বেশি থাকে, সাধারণত ইসোনোফিল কাউন্ট বেশি হওয়ার অনেকগুলা কারণ আছে। এর ভিতরে গুরুত্বপূর্ণ কারণ কি, যদি অ্যালার্জিক প্রবলেম বেশি থাকে, ঠিক আছে? হ্যাঁ, ইসোনোফিল বাড়লে আইজি বেড়ে যায়। আইজি অ্যালার্জির জন্য কি স্পেসিফিক টেস্ট। আমরা যদি ইসোনোফিল কাউন্ট না দেখি, তাহলে আমরা ইসোনোফিল কাউন্টে প্যারাসাইটিক্যাল ইনফেকশনও কি বোঝানো হয়, যে শরীরে যদি কোনো প্যারাসাইটিক্যাল ইনফেকশন থাকে সেক্ষেত্রে ইসোনোফিল কাউন্ট বেড়ে যায়। ওকে, তাহলে ইসোনোফিল কাউন্ট বেড়ে যায় অ্যালার্জি রিলেটেড। আর বেসোফিল সাধারণত কি জিরো থাকে না। হঠাৎ করে যদি বেসোফিল কাউন্ট বেড়ে যায়, তাহলে বডিতে টিউমার বা ক্যান্সার সেলের উপস্থিতি পাওয়ার সম্ভাবনা বেশি হয়। ঠিক আছে, তাহলে দেখেন এইটুকু অংশ বসে বসে আপনাকে কি বিভিন্ন রোগ সম্পর্কে বলে দিচ্ছে, যে রোগটা হয়েছে এটা কি অ্যাকিউট, যে রোগটা হয়েছে এটা কি ক্রনিক, যে রোগটা হয়েছে এটা কি অ্যালার্জি জনিত, যে রোগটা হয়েছে এটা কি শরীরে ক্যান্সারিয়াস কোনো জিনিস থাকতে পারে, কোনো উপাদান থাকতে পারে। তাহলে কি আপনাকে বিভিন্ন রোগ সম্পর্কে একটা সঠিক গাইডলাইন দেওয়ার জন্য কিন্তু সিবিসি ডাইরেক্টলি আপনাকে বলে দিবে না যে এটা এই রোগই হয়েছে, কিছু রোগ ছাড়া। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে কি মানে এমন কোনো ইন্ডিকেশন বলে দিবে যে ইন্ডিকেশন আপনি কি, এটার মাধ্যমে কি আমরা ইনফেকশন ধরে নিতে পারি? কোনো ইনফেকশন আমরা তো এখনো ইনফেকশন আসি নাই। এরপর আরেকটা টেস্ট আছে আমাদের, তাই না? সিবিসির আরেকটা টেস্ট আছে না? ঠিক আছে। আরেকটা টেস্টের নাম কি? ইএসআর। Yes. এইটা আপনাকে বলে দিবে যে এটা কি বডির কোনো ইনফেকশিয়াস ডিজিজ না নন ইনফেকশিয়াস ডিজিজ। যদি কোনো কারণে জিরো ন্যাচারালি জিরো থাকে, মানে বাইরে গেলে বুঝবো যে এটাতে কোনো সমস্যা আছে। হ্যাঁ। যদি অতিরিক্ত হয়ে যায়, যদি দেখেন 5, 7, 8, 10 আছে, সেটা ন্যাচারালি 2 থেকে 0। ন্যাচারাল জিরো, শুধু জিরো, 0 ওয়ানও থাকে না। 1 থেকে 0 এটা হলো মেন কথা। 0 থেকে 1 0 থাকে বেশি। সবসময় জিরো থাকে বেশিরভাগটা। যদি এটা বারে 5, 6, 7 থাকে তাহলে কিন্তু কি বডিতে তাহলে ক্যান্সারিয়াস বড় কোনো ধরনের কিছু থাকতে পারে। ক্যান্সারিয়াস বা টিউমারিয়াল কোনো জিনিস উপাদান থাকতে পারে বডিতে। সো বেসোফিল বলেন যে আর বেসোফিল কখনো কমে না তো, তাই না? বেসোফিল কি জিরোই তো, কমই তো এটা। নরমাল রেফারেন্স রেট হয়। সবসময় রেফারেন্স ভ্যালুটা 0। তাহলে বেসোফিলিয়া হবে। যদি বেড়ে যায় তাহলে ক্যান্সার হতে পারে। হ্যাঁ, যদি বেড়ে যায় তাহলে ক্যান্সার হতে পারে না, ক্যান্সার জীবনে থাকতে পারে না। থাকতে পারে। এ তো হওয়ার পরের ঘটনা। আমরা কি হওয়ার আগে টেস্ট করি? না। অসুস্থ হওয়ার পরে টেস্ট করি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এইটুকু দেখলাম যে বেসোফিল গেল, ইসোনোফিল গেল, নিউট্রোফিল গেল, মনোসাইট গেল। এখন ইএসআর আমাকে বলে দিবে যে রোগটা হয়েছে সেটা কি ইনফেকশিয়াস ডিজিজ না নন ইনফেকশিয়াস ডিজিজ। ঠিক আছে, ইনফ্লামেটরি ডিজিজ না নন ইনফ্লামেটরি ডিজিজ। যদি কোনো রোগে ইএসআর বাড়ে তাহলে বুঝতে হবে কি এটা ইনফেকশিয়াস ডিজিজ। যদি ইএসআর কমে বা নরমাল রেঞ্জ থাকে তাহলে কি ইনফেকশিয়াস ডিজিজ। ঠিক আছে, তাহলে ইএসআর আপনাকে বলে দিবে, যে প্রশ্নের উত্তরটা করলেন তখন কি এটা আপনাকে বলবে কি ইএসআর। এখন ইএসআর বলতেছে ইনফেকশিয়াস ডিজিজ, নিউট্রোফিল বলতেছে অ্যাকিউট ইনফ্লামেশন। ঠিক আছে, ওইদিকে কি হিমোগ্লোবিন বলতেছে এর সাথে কি অ্যানিমিয়াও আছে, তার সাথে কি
প্লাটিলেট বলতেছে কি ডেঙ্গুও থাকতে পারে। এক একটা এক এক জিনিস সম্পর্কে আপনাকে কি আরো বলবো? কিছু টেস্ট দেওয়া যাবে। স্বাভাবিক ইসোনোফিল কি হবে স্যার? ইসোনোফিল অ্যালার্জিক প্রবলেমগুলো, শরীরে যদি অ্যালার্জিক প্রবলেম বেশি হয়, Parasitic বেশি আর হয়, আপনার হেলথ ব্যাসোফিল ব্যাসোফিল তো বললাম না, টিউমারিক বিভিন্ন উপাদান যদি শরীরে থাকে তাহলে কি ব্যাসোফিল কাউন্ট রেয়ার কেসে পারে না আর নিউট্রোফিল আর বেসোফিল যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে নিউট্রোফিল আর মনোসাইট যদি বেশি থাকে তাহলে এটা অ্যাকিউট ইনফ্লামেশন। কম কি থাকবে? কোনটা কম থাকতে পারে? যদি এটা বেশি থাকে তাহলে এটা কম থাকবে না, কম বা নরমাল থাকবে একটা না। মানে আরেকটা কমে যেতে পারে। এটা যদি ক্রনিক আর অ্যাকিউট দুটেই তো একটা বাড়বে একটা কমবে না। যদি রোগটা ক্রনিক হয় তাহলে না লিম্ফোসাইট বাড়বে, লিম্ফোসাইট বাড়লে এটা কি কমে যাবে। কমে যাবে না, আবার নরমাল থাকবে না। সমস্যা শুধু বাদ থাকবে মনোসাইট। হ্যাঁ, মনোসাইটটা তো নিউট্রোফিলের মতোই, ও নিউট্রোফিল আর মনোসাইট সেম সেম। ঠিক আছে, এইগুলা হচ্ছে কি প্রসিডিউর, যে প্রসিডিউরের মাধ্যমে আপনারা একটা টেস্ট দেখে এই জিনিসগুলোকে চিন্তা করতে হবে যে সিবিসি টেস্টের ভিতরে এই জিনিসগুলোকে আমি চিন্তা করি, এই রোগগুলো আমি চিন্তা করি। এখন রোগগুলো চিন্তা করেন, রোগ সম্পর্কে যদি আইডিয়া কম থাকে তাহলে কেমন হবে? সিবিসি তে ঠিক আছে। কমন টেস্ট এক্সট্রা টেস্ট মধ্যে ওটাতে সিবিসি দেয়। সিবিসি তো ডাইরেক্ট কোনো রোগ, ডাইরেক্ট যতটা বলতেছে এর থেকে গাইডলাইন দিচ্ছে, বিভিন্ন তাই না? অন্য কোনো রোগও যদি হয় সেই রোগটার একটা গাইডলাইন পাওয়া যাচ্ছে সিবিসি থেকে। যে রোগটা নতুন না পুরাতন, রোগটা ইনফেকশিয়াস না নন ইনফেকশিয়াস। ইএসআর এর নরমাল রেফারেন্সটা কত? ইএসআর 2 থেকে 10 নরমাল রেফারেন্স গুলো। ছেলেদের হচ্ছে কত? 0 থেকে 10, মেয়েদের হচ্ছে 0 থেকে 20। কোনটা স্যার? ইয়েস স্যার। ইএসআর পড়বেন, ইএসআর আলাদাভাবে পড়বেন। স্যার ওই জন্মের 34 বছর পরে এবার স্যার বাড়ি গেলাম জন্ম নিবন্ধন কার্ড পেয়ে আসি। মানে আপনার একটা রোগীর মূল একদম ভ্যালু জানতে হলে আপনার হেলথ সিবিসিটা আগে জানতে হবে। সে সিবিসিটা একেবারে কি বেসিক টেস্ট, যে কোনো টেস্টের মধ্যে সিবিসিটা কি একেবারে বেসিক। একদম বেশি। এটা ভালো করে ঠিক আছে, ওকে। তাহলে প্যাথোলজির অংশে আমরা কি এই প্যাথোলজিক্যাল টেস্টগুলাই করব, যে টেস্টগুলা রিলেটেড অন ব্লাড, রিলেটেড অন ইউরিন, রিলেটেড অন কি, রিলেটেড অন যে কোনো বডি ফ্লুইড। যে কোনো ঠিক আছে, অথবা কোনো রোগ, নির্দিষ্ট রোগ ডিটারমিনেশনের জন্য মোটামুটি যে টেস্টগুলো আমাদের কি করতে হয় সেই টেস্টগুলোর নাম এবং কি ওই নামের সাথে সাথে ওই টেস্টের নরমাল রেঞ্জ, অন্যান্য যে জিনিসগুলো আমাদের কি রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন বস্তু লাগে। তবে রোগ 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 একটা কথা বারবারই বলতেছি, ফার্মাকোলজিতে যেমন ড্রাগ ড্রাগ ড্রাগ, এখানে কিন্তু কি প্যাথোলজি মানে রোগ রোগ রোগ, এখানে সবকিছুই রোগ, সবকিছু। কারণ প্যাথোলজি টেস্টে কখন আসে? সুস্থ মানুষ কি খুব বেশি আসে না। কয়জন মানুষ আমরা বাংলাদেশে এতটা সচেতন যে কি সুস্থ অবস্থায় প্রতি বছর 2 বার করে ওভারঅল বডি টেস্ট চেক আপ করবো? না। কারণ আমরা কি দরিদ্র সীমার নিচে বসবাস করি, আমরা 10টা টাকা খরচ করার আগে 20 বার চিন্তা করি, তাই না? বাট আমাদের যদি বাধ্য করে তখনই আমরা কি ওইভাবে টাকা পয়সার কথা চিন্তা করি, তাছাড়া ওইভাবে করি না। এরপরে দেখেন সেকেন্ড পার্টটা হবে কি মেডিসিনের। সেকেন্ড পার্ট হবে মেডিসিন 1। মেডিসিন ওয়ান স্যার। প্যাথোলজির সাথে এই পার্টটা কি জড়িত থাকবে। কলম ব্যাট তো কলম স্যার। আরে আমরা লিখতেছি, আপনি মোবাইলে ছবি দিন। না স্যার কোনো দুটো কথা আছে। ঠিক আছে, তাহলে মেডিসিন 1 থাকবে। ওকে, মেডিসিন 1 এ আমরা কিছু কি ড্রাগ পড়ে আসছি না ফার্মাকোলজিতে? তাহলে ফার্মাকোলজির আপডেট ভার্সন বা ফার্মাকোলজির পরবর্তী অংশই কি মেডিসিন। তাহলে এই মেডিসিন 1 এ মেডিসিনের ভিতরে আমরা কি অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ, ঠিক আছে, মূলত আমরা কি অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগগুলোকে ফোকাস করব। যদি এটা শেষ হয় তাহলে আমাদের কি গ্যাস্ট্রো, এই দুইটা অধ্যায় পড়ার চেষ্টা করব আমরা। এখানে আমরা কি পড়বো? মূলত অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ তো আমরা পড়ে আসছি, তাই না? জি। মোটামুটি ভাবে আমাদের জানা আছে। সানোয়ার স্যার বলেন তো বিটা ল্যাকটাম গ্রুপে 5টা ওষুধের নাম বলেন, ড্রাগের নাম বলেন। বিটা ল্যাকটাম গ্রুপে সাজান সাহেব বলেন অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ 5টা ড্রাগের নাম বলেন। আলবেন্ডাজোল, মেবেন্ডাজোল, এইগুলো তো অ্যান্টি হেলমেন্থিক বলবো আমরা, তাই না? অ্যান্টিপ্রোটোজোয়াল বলতে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগগুলো। তাহলে মেট্রোনিডাজোল,
নিটাজক্সোনাইড, তারপর হচ্ছে মেট্রোনিডাজল, নিটাজক্সোনাইড, অর্নিডাজল, স্যাকনিডাজল, তাই না? সেকনিডাজল। আপনি বলেন তো অ্যান্টি ফাঙ্গাল। অ্যান্টিফাঙ্গাল, আপনি বলেন অ্যান্টি ফাঙ্গাল। ফ্লুকোনাজল, ফ্লুকোনাজল, ইডোকোনাজল, ক্লোট্রিমাজল, নাইস্টেটিন, কার্বিনাফিন, আপনি বলেন অ্যান্টি ফ্লোরোকুইনোলন। ফ্লোরোকুইনোলন। যারা 3 সেমিস্টারের বই পেপারওয়ালার কাছে বেচে দিছেন, তারা আমার পেপারওয়ালারে খুঁজেন, বুঝছেন? তাহলে কিন্তু চর্জরা। না, এই বই কেউ হারাবে না স্যার, কারণ বই নাই তো কিছুই নেই, কিছুটা তো প্র্যাকটিস ছাড়াই নেই স্যার। লেভোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, মোক্সিফ্লক্সাসিন, আপনি বলেন স্যার অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের ড্রাগগুলোর নাম বলেন। অ্যামাইনো গ্লাইকোসাইড, অ্যামাইনো গ্লাইকোসাইড আমার স্যার মনে থাকে না, আবার দেখছি চেষ্টা করি। ম্যাক্রোলাইট বলেন। ম্যাক্রোলাইড, ম্যাক্রোলাইড আছে অ্যারিথ্রোমাইসিন, ক্লোরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন বলেন। টেট্রাসাইক্লিন আছে ডক্সিসাইক্লিন, টেট্রাসাইক্লিন, তারপরে হচ্ছে আপনার অক্সিসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন। আচ্ছা, অক্সিটেট্রাসাইক্লিন। এই যে ড্রাগগুলা দেখেন, এখন এই যে ড্রাগগুলো আমরা পড়ছি, এই ড্রাগগুলো তো ফার্মাকোলজিতে আমরা পড়ে আসছি, ঠিক আছে? তাহলে ফার্মাকোলজির সাথে রেশিও আকারে এখন আমাদের ইনফেকশনগুলোকে যদি আমরা ভাগ করি, কি হয়? মাইল্ড, মডারেট, মডারেট, সিভিয়ার, সিভিয়ার, তাই না? আমাদের ইনফেকশনগুলো এইভাবে ভাগ হয়ে আসে না? যদি ভাগ হয়ে আসে তাহলে মাইল্ড ইনফেকশনের ক্ষেত্রে, মডারেট ইনফেকশনের ক্ষেত্রে আর সিভিয়ার ইনফেকশনের ক্ষেত্রে কোন টাইপের অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা লাগে? তার মানে কি করব আমরা? ওষুধের যে জিনিসগুলো পড়বো, ইন্ডিকেশন। কি পড়বো? ইন্ডিকেটর, ইন্ডিকেশন মানে কিন্তু আবারও রোগ। জি, ইন্ডিকেশন মানে কি? রোগ। তাহলে একটা ওষুধের আমরা ইন্ডিকেশন বলবো এখন। ইন্ডিকেশনের পরে এই ওষুধের ডোজ, ডোজেস এন্ড ডোজেস ফর্ম করব, ঠিক আছে? ডোজ, ডোজেস এন্ড ডোজেস ফর্ম করব। তার মানে আমরা সবগুলো ওষুধ কিন্তু এখন আর করব না আগের মতো। এখন আমরা কি অ্যান্টিবায়োটিক 10টা, ওর ভিতর থেকে কিন্তু কোনটা কোন গ্রুপের এটা কিন্তু একদম মাথায় কি চপাচপ থাকতে হবে, তাই না? অ্যাজিথ্রোমাইসিন পড়াচ্ছি, ইরাইথ্রোমাইসিন পড়াচ্ছি, ক্লারিথ্রোমাইসিন পড়াচ্ছি, রক্সিন তো পড়াই নাই আপনাকে, ওইটা আপনি পড়ে নেবেন আলাদাভাবে। কিন্তু এখন আমরা আপাতত কি 10টা ড্রাগ পড়াবো এইভাবে, বা 15টা ড্রাগ পড়াবো কি এইভাবে। এই ড্রাগগুলো মাইল্ড, মডারেট, সিভিয়ার ইনফেকশনে কি আপনি আলাদা করে ব্যবহার করবেন একই ড্রাগে, ঠিক আছে? তাহলে ডোজ, ডোজেস, ডোজেস ফর্ম আপনাকে পড়তে হবে। তার মানে ডোজ, ডোজেস, ডোজেস ফর্ম মানে কি? যদি আমি বলি কি অ্যাজিথ্রোমাইসিনের কথা, তাহলে অ্যাজিথ্রোমাইসিনের ডোজ কি? ডোজ আছে 5, অ্যাজিথ্রোমাইসিনের ডোজ কি? 500 মিলিগ্রাম। একবারে কতটুকু খাওয়া? 500 বা 250, 500 বা 250। অ্যাডাল্ট ডোজ, সবসময় অ্যাডাল্ট ডোজ Adult চিন্তা dose, করুন। অ্যাডাল্ট ডোজ 500 মিলিগ্রাম, 500 ঠিক আছে? তাহলে অ্যাজিথ্রোমাইসিন অ্যাডাল্ট ডোজ কত? 500 মিলিগ্রাম। 500 মিলিগ্রাম। ডোজেস কি? ডোজেস কাকে বলে জামার স্যার? হোয়াট ইজ ডোজেস? কাঙ্ক্ষিত ফলাফল আশায়, হ্যাঁ, কোনো ড্রাগে যতটুকু যতবার যতদিন প্রয়োগ করা হয় ওইটাই, ঠিক আছে। কতটুকু, কতবার, কতদিন, এটাই ডোজেস। ডোজেস ফর্ম কাকে বলে? ডোজেস ফর্ম হচ্ছে ট্যাবলেট বা ক্যাপসুল বা সিরাপ কোন ফর্মে আছে। তার মানে এখন যেহেতু কি প্রেসক্রিপশন প্রোডাক্টগুলো আসবে, তাই না? তাহলে ট্যাবলেট, জিম্যাক্স, এখন কথা হচ্ছে তাহলে আপনাকে এই অংশটুকু জানা থাকা লাগবে। ডোজ কতটুকু, ডোজেস ফর্ম কি, ডোজেস কি, কতটুকু করে কতবার কতদিন, এইটা লেখার জন্য আপনাকে কি এই 3 নাম্বার পয়েন্টটা, 2 নাম্বার পয়েন্টটা কি অবশ্যই জানা থাকা লাগবে। তাহলে প্রত্যেক ওষুধের ডোজ, ডোজেস, ডোজেস ফর্ম আপনাকে কি করতে হবে? জানতে হবে। নেক্সট ওয়ান কি? নেক্সট ওয়ান হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন, সাইড ইফেক্ট। কন্ট্রাইন্ডিকেশন, সাইড ইফেক্ট। কন্ট্রাইন্ডিকেশন মানে প্রতিনির্দেশনা, কোন কোন জায়গায় ওষুধটা ব্যবহার করা যাবে না। আর সাইড ইফেক্ট মানে কি? এই ওষুধের ক্ষতিকর প্রভাব, পার্শ্বপ্রতিক্রিয়া। ঠিক আছে? পার্শ্ব প্রতিক্রিয়া কি কি?
এর সাথে প্রেগন্যান্সি ক্যাটাগরি প্রেগন্যান্সি ক্যাটাগরি, তার সাথে ব্র্যান্ড উইথ কোম্পানি। ঠিক আছে, স্পেসিফিক 3-4টা কোম্পানির ব্র্যান্ড বা 5টা কোম্পানির ব্র্যান্ড, তার কি কোম্পানি নেস। ঠিক আছে, তাহলে মেডিসিনের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলা পড়ে আসবো। মেডিসিন আমাদের খুব একটা বেশি দিন সময় লাগবে না, কারণ মেডিসিন আপনাদের ম্যাক্সিমামই কি অ্যাসাইনমেন্ট আকারে বাসায় লিখতে দেওয়া হবে। ঠিক আছে, একটা দুইটা ক্লাস আমরা মেডিসিনটা বুঝাই দিয়ে আর কি ওইটা ক্লাসের ফাঁকে ফাঁকে অ্যাসাইনমেন্টগুলো দেখবো আর কারেকশন করবো। এটা কি লিখছেন? BC কি স্যার BC? কন্ট্রা ইন্ডিকেশন, BC কি স্যার লাস্টে? কই সাইড ইফেক্ট। সাইড ইফেক্ট, হ্যাঁ BC বিসি প্রেগন্যান্সি ক্যাটাগরি ব্র্যান্ড উইথ কোম্পানি, কন্টেন্ট ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন এন্ড সাইড ইফেক্ট। তাহলে মেডিসিনের ক্ষেত্রে এই জিনিসগুলো থাকবে। ঠিক আছে, আমরা দেখা যাবে মাসে কি একটা করে মেডিসিনের ক্লাস করব, 3টা করে কি অ্যাসাইনমেন্ট প্যাথোলজি ক্লাস করব। ঠিক আছে, তাহলে প্যাথোলজি ক্লাস প্রত্যেক মাসে 3টা হবে, মেডিসিনে কি একটা হবে। তাহলে লাস্টেরটা অথবা কি যে কোনো একটা আমরা মেডিসিনের ক্লাস নিব, নিয়ে পুরো মাস কাজ থাকবে আপনাদের। সরি, প্রেগন্যান্সি আর বেসি কি স্যার? বুঝলেন? প্রেগন্যান্সি আর একটা ছিল লেখা বেসি। প্রেগন্যান্সি ক্যাটাগরি ব্র্যান্ড নেম অফ কোম্পানি, ব্র্যান্ড উইথ কোম্পানি, কোম্পানির ব্র্যান্ড নেম করতে হবে। ব্র্যান্ড নেম যেটা ব্র্যান্ড নেম ওই কয়টা করে পড়াবেন? ওকে, এর দেখেন প্রথম ক্লাসে অনেকে জানে না, অনেকে জানে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আজকে আমরা কি করব, ওভারঅল যা আছে সবাইকে কি করে দিব, মেসেজ করে দেবো, যেন নেক্সট ক্লাস থেকে কি কোনো মিস না হয়। নেক্সট ক্লাসে আমরা বই যা যা লাগে, আপনাদের কন্টেন্ট যা যা আছে সবগুলো কি দিয়ে দিব। ঠিক আছে, প্যাথোলজির বই, মেডিসিনের হ্যান্ডনোট, তার সাথে কি ফোর্থ সেমিস্টারে বই কত করে? 4th সেমিস্টারের বই আতিকুর রহমান, এটা মনে হয় 400 টাকা না 400 450 এরকম কিছু একটা। স্যার আমি কি এখন নিতে পারবো? হ্যাঁ আমি এখন নিতে পারবো একটা? না, বই আসে নাই। ও এখন বই ওটা থেকে মেডিসিন অ্যাড থাকবে না, যে বই দিবেন মেডিসিন সব বই আলাদা আলাদা। মেডিসিনের জন্য মেডিসিনের জন্য হ্যান্ডনোট টাইপের আমরা ইয়ার করে ওই দেব। সেটার মধ্যে দিয়ে দিবেন। প্যাথোলজি আলাদা, মেডিসিন আলাদা। জি স্যার, মূলত প্যাথোলজি কিন্তু সাথে মেডিসিনের পড়া আছে। মেডিসিন ওয়ান পার্ট, একটা পার্ট আমরা পড়বো না হলে তো মেডিসিন শেষ হবে না। ঠিক আছে, সব সেমিস্টারে কি ওই মেডিসিন রাখবেন না সাথে? নির্দিষ্ট গাইনোকোলজি মেডিসিন থাকবে, অপথেটিক মেডিসিন থাকবে, তাই না? প্রত্যেকটা সেমিস্টারটা যে সেমিস্টারে সেমিস্টারে সেমিস্টারের মেডিসিনগুলো মেডিসিনগুলো রিলেটেড থাকবে সবসময়। ওকে, তাহলে আমরা টোটাল পড়াটা এইভাবে পড়বো যে প্রত্যেক মাসে একটা সেমিস্টার একটা ক্লাস থাকবে মেডিসিনের, আর 3টা ক্লাস থাকবে কি প্যাথোলজি। প্যাথোলজি শেষ হয়ে গেলে যদি মেডিসিনে কিছু বাকি থাকে, ফুল কনসেন্ট্রেশন আমরা কোথায় দিব, মেডিসিন। তখন 4টা ক্লাস করে মেডিসিনে করব। প্যাথোলজি পড়াগুলা একটু মানে শর্ট পড়া, খালি আপনাকে একটু শিখতে হবে। যেমন আমরা সিবিসিটা বললাম, সিবিসি টোটাল মুখস্থ করে ফেলে, কিন্তু এক ক্লাসে কিন্তু শুধু সিবিসি না, পুরো ব্লাডের টেস্টগুলো দিয়ে দেওয়া যায় মুখস্থ করার জন্য। আপনার কাছে কন্টেন্ট থাকবে, আমরা কি সেটা দিতে পারতাম। নেক্সট ক্লাসে কন্টেন্ট আসবে, তারপর আমরা কি সব দিয়ে দিব। ওকে, এই পর্যন্ত থাকবে আজকে।